অনলাইনে যারা যুক্ত আছেন, ওকে, ওয়ালাইকুম আসসালাম। এখন কথা শোনা যায়, দেখা যায় কিনা বলবেন, ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হয়ে থাকে জানান। ক্লিয়ার। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, টপিকটা হচ্ছে মানব দেহ। বিসিএস সহ অন্যান্য যে কোনো চাকরির পরীক্ষায়, প্রাইমারি, নিবন্ধন, 10 থেকে 20তম গ্রেড বা যাবতীয় সকল পরীক্ষায় এই মানব দেহ থেকে বিগত বছরে প্রশ্ন এসেছে। অতএব সবগুলোর জন্যই মূলত মানব দেহ একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আমরা মানব দেহের ওই তথ্যগুলো আলোচনা করব যে তথ্যগুলো পরীক্ষায় আসার মতো। সব না, মানব দেহ তো সব আলোচনা করা সম্ভব না। তো যে তথ্যগুলো পরীক্ষায় আসার মতো সেগুলো তথ্য আমরা আলোচনা করব ধারাবাহিক ভাবে। ওকে, তো পুরোটা সময় জুড়েই আমাদের একটাই টপিক আজকে আলোচ্য বিষয়, সেটা হচ্ছে মানব দেহ। খুব সুন্দর একটা হ্যান্ডনোট হবে। এই বিষয়গুলোই হচ্ছে বারবার ঘুরে ফিরেই আসবে। ওকে, অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কোষ একত্রিত হয় টিস্যু বা কলা। এরপর টিস্যু একত্রিত হয়ে হয় অঙ্গ। অঙ্গের সমন্বয়ে গঠিত হয় তন্ত্র এবং তন্ত্রের সমন্বয়ে গঠিত হয় দেহ। লক্ষ্য করেন, ছোট ছোট অনেকগুলো কোষ মিলে হয় টিস্যু বা কলা। টিস্যু দ্বারা গঠিত হয় অঙ্গ, অঙ্গ দ্বারা গঠিত হয় তন্ত্র এবং তন্ত্র দ্বারা গঠিত হয় দেহ। তাহলে সবচেয়ে বড় বিষয় এখানে কোনটি? দেহ। প্রাথমিক পর্যায়ে ছিল কি? কোষ। তাহলে ছোট ছোট অনেকগুলো কোষ নিয়ে কি গঠিত হয়? টিস্যু। টিস্যু নিয়ে কি গঠিত হয়? অঙ্গ নিয়ে, তন্ত্র নিয়ে দেহ। তন্ত্র, পরিপাক তন্ত্র, এটা হচ্ছে দেহ। দেহ, এখানে বেশ কিছু তন্ত্রের সমন্বয় রয়েছে। তন্ত্রগুলো হচ্ছে পরিপাক তন্ত্র, রেশন তন্ত্র, শ্বসন তন্ত্র, কঙ্কাল তন্ত্র। নাম শুনছি তো। এই তন্ত্রগুলো আবার কি দ্বারা গঠিত? হাত, পা, নাক, মুখ, চোখ, কান, হৃৎপিণ্ড, মস্তিষ্ক, বিভিন্ন ধরনের অঙ্গের সমন্বয়ে তন্ত্রগুলো গঠিত। এরপরে এই অঙ্গগুলো আবার কি দ্বারা গঠিত? টিস্যু বা কলা। বাংলায় বলে কলা, ইংরেজিতে বলে টিস্যু। উদ্ভিদ কলা, প্রাণী কলা, এগুলো আছে না? প্রাণী কলার মধ্যে আবার আছে আবরণী কলা, যোজক কলা, পেশী কলা, স্নায়ু কলা। এই যে কলাগুলোর সমন্বয়ে গঠিত হচ্ছে অঙ্গ। আর কলা যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কোষ দ্বারা গঠিত। আশা করছি বুঝতে পেরেছেন এই বাক্যটি। ক্লিয়ার? আচ্ছা, তো আচ্ছা, অনেকগুলো কোষ দ্বারা গঠিত হয় টিস্যু, অনেকগুলো টিস্যু দ্বারা গঠিত হয়, অনেকগুলো অঙ্গ দ্বারা, অনেকগুলো তন্ত্র দ্বারা। ধারাবাহিকতা। তো একটা ক্লাস আছে, বায়োলজির একটা ক্লাস আছে, যে ক্লাসে কোষ এবং টিস্যু নিয়ে আলোচনা করা হয়। এটা একটা ফার্স্ট ক্লাস আছে যেখানে কোষ এবং টিস্যু নিয়ে আলোচনা করা হয়। তো আজকে আমরা দেহ নিয়ে আলোচনা করব। এই দেহের মধ্যে তন্ত্র থাকবে, আর তন্ত্র তো অবশ্যই অঙ্গ দ্বারা গঠিত। অর্থাৎ আমাদের আলোচনায় আজকে তন্ত্র, অঙ্গ এই বিষয়গুলো উঠে আসবে। তন্ত্র, অঙ্গ এই বিষয়গুলোই আমাদের আলোচনায় উঠে আসবে। তাহলে শুরুতেই আমরা আলোচনা করব শ্বসন তন্ত্র নামক মানব দেহের যে তন্ত্রটি আছে সেটা নিয়ে। লিখবেন শ্বসন তন্ত্র। হেডিং করেন শ্বসন তন্ত্র। শ্বসন তন্ত্র লিখেছেন? ওকে। শ্বসন তন্ত্র সম্পর্কে প্রথম বাক্য লিখবেন। শ্বসন তন্ত্র সম্পর্কে প্রথম বাক্য লিখবেন, শ্বসন তন্ত্রের প্রধান অঙ্গ ফুসফুস। শ্বসন তন্ত্রের প্রধান অঙ্গ ফুসফুস। শ্বসন তন্ত্রের প্রধান অঙ্গ হচ্ছে ফুসফুস। লিখেছেন? শ্বসন তন্ত্রের প্রধান অঙ্গ কি? ফুসফুস। ওকে। পরবর্তী বাক্য লিখবেন, ফুসফুসের গাঠনিক ও কার্যকরী একক অ্যালভিওলাস। 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 ফুসফুসের গাঠনিক ও কার্যকরী একক কি? অ্যালভিওলাস। পরবর্তী বাক্য লিখবেন, ফুসফুস লিখবেন ফুসফুস প্লুরা নামক পর্দা দ্বারা আবৃত। ফুসফুস প্লুরা নামক পর্দা দ্বারা আবৃত, যা দুই ভাঁজ বিশিষ্ট।
ফুসফুস প্লুরা নামক পর্দা দ্বারা আবৃত যা দুই ভাঁজ বিশিষ্ট। ফুসফুস প্লুরা নামক পর্দা দ্বারা আবৃত যা দুই ভাঁজ বিশিষ্ট। তাহলে ফুসফুস যে পর্দা দ্বারা আবৃত এটা হচ্ছে প্লুরা পর্দা, আর এটা হচ্ছে দুই ভাঁজ বিশিষ্ট। ফুসফুস প্লুরা নামক পর্দা দ্বারা আবৃত যা দুই ভাঁজ বিশিষ্ট। ফুসফুস প্লুরা নামক পর্দা দ্বারা আবৃত যা দুই ভাঁজ বিশিষ্ট লেখা হয়েছে। ওকে, এরপরে লিখবেন ডান ফুসফুস 3 খণ্ডে এবং বাম ফুসফুস 2 খণ্ডে বিভক্ত। ডান ফুসফুস 3 খণ্ডে এবং বাম ফুসফুস 2 খণ্ডে বিভক্ত। ডান ফুসফুস 3 খণ্ডে এবং বাম ফুসফুস 2 খণ্ডে বিভক্ত। লেখা হয়েছে ডান ফুসফুস 3 খণ্ডে ও বাম ফুসফুস 2 খণ্ডে বিভক্ত। এরপরে লিখবেন ফুসফুসীয় ধমনী। ফুসফুসীয় ধমনী কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। ফুসফুসীয় ধমনী কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। ডান ফুসফুস 3 খণ্ডে এবং বাম ফুসফুস 2 খণ্ডে বিভক্ত। আগের বাক্য ছিল। ওকে, আর পরবর্তী বাক্য হচ্ছে ফুসফুসীয় ধমনী কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। ফুসফুসীয় ধমনী কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। একটু তাড়াতাড়ি লিখবেন, হ্যাঁ। ফুসফুসীয় ধমনী কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে, আর ফুসফুসীয় শিরা অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে। ফুসফুসীয় ধমনী কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে, আর ফুসফুসীয় শিরা অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে। ফুসফুসীয় ধমনী কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে, আর ফুসফুসীয় শিরা অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে। লেখা হয়েছে। তাহলে ফুসফুসীয় ধমনী কার্বন ডাই অক্সাইড যুক্ত আর ফুসফুসীয় শিরা অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে। আচ্ছা, আমাদের শ্বসনতন্ত্র নিয়ে আলোচনা, আর এই শ্বসনতন্ত্রের সাথে শ্বাস প্রশ্বাসের একটা বিষয় রয়েছে। আমরা নিঃশ্বাস এবং প্রশ্বাস এই শব্দ দুটির সঙ্গে পরিচিত তো নাকি? নিঃশ্বাস এবং প্রশ্বাস। নাক দিয়ে যেটা আমরা নেই এটা কি? যেটা ছাড়ি, যেটা নেই। নাক দিয়ে যেটা নেওয়া হয় এটা কি? যেটা ছাড়ি, যেটা ছাড়ি যেই নিঃশ্বাস, আর ছাড়ি প্রশ্বাস না। না, যেভাবেই বলছেন ঘুরে ফিরে ভুলটাই বলছেন। না, যা সঠিক তা হচ্ছে নিঃশ্বাস মানে শ্বাস ত্যাগ। নিঃসরণ, নির্গত, তার মানে কি? শ্বাস ত্যাগ। নিঃশ্বাস মানে ত্যাগের বিষয়, আর প্রশ্বাস মানে হচ্ছে গ্রহণের বিষয়। প্রশ্বাস, প্রশ্বাস, মূল কথা হচ্ছে শ্বাস। শ্বাস গ্রহণ হচ্ছে প্রশ্বাস, আর শ্বাস ত্যাগটা হচ্ছে। তাহলে নিঃশ্বাস নেই না ছাড়ি? বুঝতে পারছেন? আর প্রশ্বাস বিষয়টা হচ্ছে গ্রহণের বিষয়, আর নিঃশ্বাসের বিষয়টা হচ্ছে ছাড়ার বিষয়। ওকে, কিছু ব্যতিক্রম রয়েছে। এভাবে তৃতীয় বন্ধনী দিয়ে লিখবেন কেঁচো, ত্বক, ব্যাঙাচি, ব্যাঙাচি, মাছ, এগুলো হচ্ছে ফুলকা। কেঁচো ত্বকের সাহায্যে, কেঁচো হচ্ছে ত্বকের সাহায্যে, ব্যাঙাচি, মাছ এগুলো হচ্ছে ফুলকার সাহায্যে শ্বাসকার্য পরিচালনা করে। কেঁচো হচ্ছে ত্বকের সাহায্যে, আর ব্যাঙাচি, মাছ এগুলো হচ্ছে ফুলকার সাহায্যে শ্বাসকার্য পরিচালনা করে। কেঁচো কিসের সাহায্যে? ত্বকের সাহায্যে। আর ব্যাঙাচি, মাছ ফুলকার সাহায্যে শ্বাসকার্য পরিচালনা করে। ওকে,
যা লিখলাম একটু মিলাই নেই। শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ কোনটি? ফুসফুসের গাঠনিক ও কার্যকরী একক। ফুসফুস যে পর্দা দ্বারা আবৃত তার নাম। ডান ফুসফুস কত খণ্ডে? বাম ফুসফুস। ফুসফুসীয় ধমনী কি যুক্ত রক্ত পরিবহন করে? আর ফুসফুসীয় শিরা কেঁচো কিসের সাহায্যে? ব্যাঙাশীয় মাছ। বাট ব্যাং কিন্তু ফুসফুসের সাহায্যে। হ্যালো, ব্যাং ফুসফুসের সাহায্যে। বাট যখন ব্যাঙাশী বলা হবে তখন হচ্ছে বাচ্চা অবস্থায় আছে, তখন সে ফুলকার সাহায্যে শ্বাসকার্য পরিচালনা করে। লিখেছি না? ওকে। এই শ্বসনতন্ত্রের আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে হৃৎপিণ্ড। ইংরেজিতে যেটাকে বলে হার্ট, বাংলা হচ্ছে হৃৎপিণ্ড। হেডিং করেন হৃৎপিণ্ড। হেডিং করেন হৃৎপিণ্ড। লিখেছেন? এবার কলম খাতার উপরে রাখেন। আলোচনা শুনি, বুঝি, দেখি, এরপরে তুলে নেই, পরে তুলে নেই। মানুষের হৃৎপিণ্ড দেখতে কিছুটা এরকম, দেখতে কিছুটা এরকম। তো হৃৎপিণ্ডের হচ্ছে এরকম 4টা প্রকোষ্ঠ আছে। আমাদের যে হৃৎপিণ্ড আছে বুকের বাঁ পাশে, বুকের বাঁ পাশে 2 ফুসফুসের মাঝখানে হৃৎপিণ্ডের অবস্থান। 2 ফুসফুসের মাঝখানে বুকের বাঁ পাশে হৃৎপিণ্ডের অবস্থান দেখতে এরকম। আর হৃৎপিণ্ডের হচ্ছে 4টা প্রকোষ্ঠ আছে, 1 2 3 4, 4টা প্রকোষ্ঠ। হৃৎপিণ্ডের উপরের দিকের যে প্রকোষ্ঠ আছে এটাকে বলে অলিন্দ। উপরের দিকের প্রকোষ্ঠ হচ্ছে অলিন্দ। হৃৎপিণ্ডের নিচের দিকের যে পৃষ্ঠ আছে এটাকে বলে নিলয়। উপরের দিকে আছে অলিন্দ, নিচে আছে নিলয়। তাহলে উপরের প্রকোষ্ঠের নাম অলিন্দ, নিচের প্রকোষ্ঠের নাম হচ্ছে নিলয়। উপরের এই যে হৃৎপিণ্ড, তার মানে এটা বাম দিকে, এটা ডান দিকে। তাহলে উপরের ডান দিকে আছে ডান অলিন্দ, আর বাম দিকেরটা হচ্ছে বাম অলিন্দ। নিচের ডান দিকে আছে ডান নিলয়, আর বাম দিকে আছে বাম নিলয়। এই হচ্ছে প্রকোষ্ঠ। তাহলে হৃৎপিণ্ড কয়টি? 4টা বানিয়ে দিলেন হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড কয়টি? 1টি। প্রকোষ্ঠ কয়টি? ভাগ আছে। প্রকোষ্ঠ কয়টি আর হৃৎপিণ্ড কয়টি? 1টি। ডান অলিন্দ এবং ডান নিলয়। ডান অলিন্দ এবং ডান নিলয়ের যে মধ্যস্থতাকারী এই জিনিসটা, এটাকে বলে ট্রাইকাসপিড ভালভ। ট্রাইকাসপিড ভালভ, ট্রাইকাসপিড। আর বাম অলিন্দ এবং বাম নিলয়ের যে মধ্যস্থতাকারী এটাকে বলে বাই, দেখাই যাবে না, এটা হচ্ছে বাইকাসপিড ভালভ। বাইকাসপিড, একটা হচ্ছে ট্রাইকাসপিড ভালভ আর একটা হচ্ছে বাইকাসপিড ভালভ। তাহলে ডান অলিন্দ এবং ডান নিলয়ের মধ্যস্থতাকারী ট্রাইকাসপিড ভালভ, আর বাম অলিন্দ এবং বাম নিলয়ের মধ্যস্থতাকারী হচ্ছে
বাইকাস্পিড ভালভ। তাহলে ডানে ডানে ট্রাই, আর বামে 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 ডানে 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 বামে বামে। হৃৎপিণ্ড 3 স্তর বিশিষ্ট। প্রথম স্তর এপিকার্ডিয়াম, দ্বিতীয় স্তর মায়োকার্ডিয়াম, তৃতীয় স্তর এন্ডোকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম, এই তিনটা হচ্ছে স্তর। তিনটা কি? হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টি? স্তর, প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর। স্তর কয়টি? প্রথম স্তরের নাম, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর, উপরের স্তর, মাঝের স্তর, নিচের স্তর। প্রথম স্তর, বাহিরের স্তর, বহিঃস্তর, দ্বিতীয় স্তর, মাঝের স্তর, মধ্য স্তর, তৃতীয় স্তর, শেষ স্তর, নিচের স্তর, অন্তঃস্তর। একটি পর্দা হৃৎপিণ্ডকে আবৃত করে রেখেছে, পর্দার নাম পেরিকার্ডিয়াম। পর্দার নাম, পর্দার নাম, পর্দার নাম, পর্দার নাম। প্রকোষ্ঠ কয়টি? প্রকোষ্ঠ কয়টি? প্রকোষ্ঠ কয়টি? স্তর কয়টি? প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর। প্রকোষ্ঠ কয়টি? উপরের প্রকোষ্ঠকে বলে অলিন্দ। উপরের প্রকোষ্ঠকে বলে, উপরের প্রকোষ্ঠ, নিচের প্রকোষ্ঠ। প্রকোষ্ঠ কয়টি? উপরের প্রকোষ্ঠকে বলে, উপরের প্রকোষ্ঠ বলে, আর নিচের স্তর, স্তর স্তর, নিচের স্তর, মাঝের স্তর, মাঝের স্তর, মাঝের স্তর, উপরের প্রকোষ্ঠ। ফাস্ট হইতে হবে, ফাস্ট, স্লো না, তীক্ষ্ণ হইতে হবে। উপরের প্রকোষ্ঠ, উপরের প্রকোষ্ঠ, আর নিচের স্তর। শেষ। নিচের স্তর, নিচের স্তর, মাঝের স্তর, উপরের প্রকোষ্ঠ, উপরের স্তর, উপরের স্তর, উপরের স্তর, মাঝের স্তর, নিচের প্রকোষ্ঠ। গুড। আস্তে আস্তে আসবে, তাহলে প্রকোষ্ঠ এবং নীলের যে ব্যাপারটা এটা ক্লিয়ার থাকতে হবে। পর্দার নাম, পর্দার নাম, হৃৎপিণ্ডকে আবৃতকারী পর্দার নাম, পর্দার নাম। প্রকোষ্ঠ কয়টি? স্তর কয়টি? হৃৎপিণ্ড কয়টি? ঠিক আছে। এখন পর্যন্ত ঠিক আছে কিনা অনলাইনে যারা যুক্ত আছে একটু জানান। এখন পর্যন্ত ঠিক আছে কিনা, ক্লিয়ার কিনা জানাই। ওকে।
লিখে নেন তাড়াতাড়ি, আপাতত লিখে নেন। হৃৎপিণ্ড সম্পর্কে আরো আলোচনা আছে, এটা লেখার পর আমরা আলোচনা করব। লিখে নেই তাড়াতাড়ি। তাড়াতাড়ি লিখে নেই, লেখা শেষ হলে ডান লিখবো। অনলাইনে যারা যুক্ত আছি, লেখা শেষ হলে ডান লিখবো। লেখাগুলো একটু বড় করতে হবে। ওকে, দেখা যাক কতটুকু বড় করা যায়। আরো বেশি বড় করলে উড়াল দেয় আকাশে, তাই বেশি বড় করা যাবে না। স্যার আবার একটু বলেন। ওকে ওকে, অবশ্যই বলবো। লেখা শেষ হোক মোটামুটি, এরপরে বলছি। তো এই বাক্য শব্দগুলো কতবার করে বলা হয়েছে, লেখা একটু অস্পষ্ট দেখা যেতে পারে, নেটগত কারণে বা বিভিন্ন কারণে হতে পারে, বাট এগুলো তো অনেকবার করে বলা হলো। তো শুরু থেকে যারা যুক্ত আছেন আশা করছি প্রতিটা শব্দ বুঝতে পারছেন। শব্দগুলো কি? অফলাইনে যারা আছি লেখা হয়েছে? একটু বাকি আছে। ওকে, ওকে, যা লেখা হয়েছে আরেকবার খুবই অল্প সময়ের ভিতরে বলছি, একটু শুনি। এটা হচ্ছে, আপনি মানেন বা না মানেন, এটা মানুষের হৃৎপিণ্ড। বুঝতে পারছেন? এটা মানুষের হচ্ছে হৃৎপিণ্ড। এর প্রকোষ্ঠ হচ্ছে চারটা। এই যে হচ্ছে প্রকোষ্ঠগুলো 1 2 3 4, কয়টা প্রকোষ্ঠ? চারটা প্রকোষ্ঠ। উপরের যে প্রকোষ্ঠ থাকে এগুলোকে বলা হয় অলিন্দ, নিচের প্রকোষ্ঠগুলোকে বলা হয় নিলয়। উপরে দুইটা প্রকোষ্ঠ, নিচে দুইটা প্রকোষ্ঠ। উপরে আছে অলিন্দ, নিচে আছে নিলয়। ডানে ডান, বামে বাম, ডানে ডান, বামে বাম, এভাবে চারটা প্রকোষ্ঠ বিদ্যমান। এই যে ডান অলিন্দ উপরে, বাম অলিন্দ উপরে, ডান নিলয় নিচে, বাম নিলয় নিচে, প্রকোষ্ঠ হচ্ছে চারটি। আর এই ডান অলিন্দ এবং ডান নিলয়, ডান অলিন্দ এবং ডান নিলয়, অর্থাৎ এই যে ডান অলিন্দ ডান নিলয়, এদেরকে মধ্যস্থতাকারী আছে এই জিনিসটা। এটা হচ্ছে কি? ট্রাইকাসপিড ভালভ, বা হচ্ছে ত্রিপত্রী কপাটিকা বাংলায় বলে। আর বাম অলিন্দ এবং বাম নিলয়ের যে মধ্যস্থতাকারী বিষয়টা আছে, এটা হচ্ছে বাইকাসপিড ভালভ। আলাদা করে মধ্যস্থতা করেছে বাম অলিন্দ এবং বাম নিলয়ের সাথে। আর হৃৎপিণ্ড হচ্ছে তিনটা স্তর আছে। এই যে 1 নম্বর স্তর, 2 নম্বর স্তর, 3 নম্বর স্তর, তিনটা স্তর হৃৎপিণ্ডকে আবৃত করে রেখেছে। প্রথম স্তরের নাম এপিকার্ডিয়াম, দ্বিতীয় স্তর মায়োকার্ডিয়াম, তৃতীয় স্তর হচ্ছে এন্ডোকার্ডিয়াম। হৃৎপিণ্ড একটি পর্দা দ্বারা আবৃত থাকে, একটি পর্দা, এই পর্দার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। এই হচ্ছে কথা। ওকে, আচ্ছা, এবার আমরা হৃৎপিণ্ড সম্পর্কে আরো কিছু তথ্য লিখে নেই। হৃৎপিণ্ড সম্পর্কে আরো কিছু তথ্য লিখবো। ওকে, নিচে স্টার চিহ্ন দিয়ে লিখে নেন।
পাম্পিং মেশিন বলে। পাম্পিং মেশিন। দেহের কোন অঙ্গটিকে পাম্পিং মেশিন বলা হয়? হৃৎপিণ্ডকে পাম্পিং মেশিন বলে। পাম্পিং মেশিন বলে। লেখা হয়েছে এই যে হৃৎপিণ্ডগুলোর মধ্য দিয়ে কিন্তু হচ্ছে রক্ত সঞ্চালন হয়, এগুলো আলাদা আলোচনা আছে, ঠিক আছে। ব্লাড যে ব্যাপারটা রয়েছে, ফুসফুস থেকে হচ্ছে ডান অলিন্দে বাম অলিন্দে আসে, এরপর হচ্ছে বাম নিলয়ে আসে, এরপর ঘুরে হচ্ছে দেহকোষে আসে, এগুলো ব্লাড সার্কুলেশন বা রক্ত সঞ্চালন যখন পড়াবো তখন এগুলো আলোচনা করা হবে। তাহলে হচ্ছে একে কি বলে? পাম্পিং মেশিন। লেখা হয়েছে হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ হয়, সংকোচন হয়, প্রসারণ হয়। বুকের বাঁ পাশে যে হৃৎপিণ্ডটা আছে এটা সংকুচিত হয়, প্রসারিত হয়। হৃৎপিণ্ডের এই সংকোচনকে বলে সিস্টোল। ছোট হওয়া বা সংকোচনকে বলা হয় সিস্টোল, আর প্রসারণকে বলে হচ্ছে ডায়াস্টোল। বড় হয় এটাকে বলে ডায়াস্টোল। হৃৎপিণ্ডের সংকোচনকে সিস্টোল, প্রসারণকে বলে ডায়াস্টোল। এই যে সংকোচন, ছোট হওয়া, প্রসারণ, বড় হওয়া, সংকোচনকে বলে সিস্টোল, প্রসারণকে বলে ডায়াস্টোল। হৃৎপিণ্ডের সংকোচন, সংকোচনকে কি বলে? সিস্টোল। আর প্রসারণকে বলে, সংকোচনকে কি বলে? সংকোচনকে কি বলে? সিস্টোল। সংকোচনের স, সিস্টোলের স, সংকোচনের সিস্টোল। সংকোচনের স আছে, সিস্টোলের স আছে, তার মানে স স, সংকোচন সিস্টোল। আচ্ছা, হৃৎপিণ্ডের এই সংকোচন প্রসারণ হয় প্রতি মিনিটে গড়ে 72 বার। হ্যাঁ, লিখবেন হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ হয় প্রতি মিনিটে গড়ে 72 বার। একজন বলছেন স্যার একটু স্লো, স্পিড কি ঠিক আছে না আরো কমাবো? সংকোচন প্রসারণ হয় প্রতি মিনিটে গড়ে 72 বার। হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ হয় প্রতি মিনিটে গড়ে 72 বার। প্রতি মিনিটে কতবার? প্রতি মিনিটে গড়ে কতবার? অর্থাৎ 60 সেকেন্ডে 72 বার। লেখা হয়েছে আচ্ছা, 60-এর কম হওয়া কি? যদি 72 বার থেকে 60-এর কম হয়, স্লো হয়ে যায়। স্লো, স্লো। 60-এর কম হওয়াকে ব্রাডিকার্ডিয়া বলে। ব্রাডিকার্ডিয়া। 60-এর কম হওয়াকে ব্রাডিকার্ডিয়া বলে। 60-এর কম হওয়াকে ব্রাডিকার্ডিয়া বলে। হ্যাঁ, ব্রাডিকার্ডিয়া। এভারেজ কতবার হয়? স্লো যদি হয়ে যায়, 60-এর কম হয়, তখন সেটাকে বলে। আর 100-এর বেশি হয়ে যাওয়ার ঘটনাকে বলে, 100 এর বেশি হলে সেটাকে বলে টাকিকার্ডিয়া। একশোর বেশি হয়ে গেলে সেটাকে বলে টাকিকার্ডিয়া। ষাটের কম ব্রাডিকার্ডিয়া, 100-র বেশি স্বাভাবিক। স্বাভাবিক কতবার? লেখা হয়েছে হৃৎপিণ্ডের শব্দ 4 প্রকার। হার্ট সাউন্ড বা হৃৎপিণ্ডের শব্দ 4 প্রকার। হৃৎপিণ্ডের শব্দ হচ্ছে 4 প্রকার। হৃৎপিণ্ডের শব্দ কত প্রকার? লাভ, ডাব, S3, S4 শব্দ। লাভ, ডাব, S3, S4 হৃৎপিণ্ডের শব্দ। হ্যাঁ, আলোচনা করবো, আগে লিখে নেন। লাভ, ডাব, S3, S4। লেখা হয়েছে লাভ, ডাব, এ দুটো হচ্ছে স্বাভাবিক শব্দ।
S3 S4 এগুলো হচ্ছে অস্বাভাবিক শব্দ। লাভ ডাবকে বলা হয় স্বাভাবিক শব্দ, আর S3 S4 কে বলা হয় অস্বাভাবিক শব্দ। স্বাভাবিক শব্দ কোনগুলো, অস্বাভাবিক শব্দ কোনগুলো? সংকোচনের শব্দ লাভ, আর প্রসারণের শব্দ হচ্ছে ডাব। সংকোচনের শব্দ লাভ, প্রসারণের শব্দ হচ্ছে ডাব। সংকোচনের শব্দ হচ্ছে লাভ আর প্রসারণের শব্দ হচ্ছে ডাব। সংকোচনের শব্দ লাভ আর প্রসারণের শব্দ। হৃৎপিণ্ডের সাউন্ড কত প্রকার, কি কি? স্বাভাবিক শব্দ কয়টি, কি কি? অস্বাভাবিক শব্দ, সংকোচনের শব্দ, প্রসারণের শব্দ, লাভ 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 লাভ। অস্বাভাবিক শব্দ S3 S4। অস্বাভাবিক শব্দ হয় হৃৎপিণ্ড যখন অস্বাভাবিক হয়ে যায়, অর্থাৎ হৃৎপিণ্ডের যদি কোনো সমস্যা দেখা দেয়, অর্থাৎ হার্ট ডিজিজ হয় যদি কোনো ধরনের, হার্ট ফেল, হার্ট ব্লক, হার্ট ফেল, হার্ট ব্লক, হার্ট অ্যাটাক, এই সময় হৃৎপিণ্ডের এক ধরনের অস্বাভাবিক শব্দ করে, দুই ধরনের, সেগুলোকে S3 এবং S4 নামে আখ্যায়িত করা হয়েছে। সাউন্ড 3, সাউন্ড 4, বুঝতে পারছেন? সাউন্ড 3, সাউন্ড 4 অর্থাৎ S3 S4। যদি প্রশ্ন হয় হৃৎপিণ্ডের শব্দ কত প্রকার, হৃৎপিণ্ডের স্বাভাবিক শব্দ কত প্রকার, অস্বাভাবিক শব্দ কত প্রকার, হৃৎপিণ্ডের সংকোচনের শব্দকে কি বলে, প্রসারণের শব্দকে কি বলে? ওকে, সাউন্ড 3, সাউন্ড 4। শুধু আমার না, সবার। লাভ ডাব হচ্ছে আপনার, আমার না, সবার। ওই যে বললাম হার্ট ডিজিজ, হার্টের সমস্যা হলে, হার্টের যে কোনো ধরনের সমস্যা হলে এই অস্বাভাবিক শব্দ হৃৎপিণ্ড করে, এগুলো স্বাভাবিক না। হ্যাঁ, অস্বাভাবিক অবস্থায় যদি হার্ট হয়ে যায় বিভিন্ন ধরনের সাউন্ড করে, এগুলোকে S3 S4 নামে আখ্যায়িত করা হয়েছে। আচ্ছা, এরপরে লিখবো, দেখেন আপনার আমার হৃৎপিণ্ড কয়টি, হৃৎপিণ্ড কয়টি? না, ওই একটি একটি করেই আছে। হ্যাঁ, একটি একটি করেই আছে, বাট হাঙর এবং অক্টোপাস এদের হৃৎপিণ্ড 3টি করে। ব্যতিক্রম বিষয়গুলো লিখে নেন। হাঙর, অক্টোপাস হৃৎপিণ্ড 3টি করে। হ্যাঁ, হাঙর ও অক্টোপাস, হাঙর ও অক্টোপাস এদের হৃৎপিণ্ড 3টি করে। হাঙর ও অক্টোপাস এদের হৃৎপিণ্ড কয়টি করে? 3টি করে। হাঙর মানে হাঙরি, হাঙর হচ্ছে হাঙরি, হাঙর। হাঙর এবং অক্টোপাস এদের হৃৎপিণ্ড হচ্ছে 3টি করে। মানুষের সবগুলো জাত আছে একটা, সব হচ্ছে কি একটা। মাছ এবং ব্যাং, মাছ এবং ব্যাং এদের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ আবার 3টি করে। মাছ এবং ব্যাং এদের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ 3টি। একটা হৃৎপিণ্ড 3টি, একটা বলা হচ্ছে প্রকোষ্ঠ 3টি। মাছ এবং ব্যাং এদের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ 3টি করে। মাছ এবং ব্যাঙের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টি করে? 3টি করে। লেখা হয়েছে কোন কোন প্রাণীর হৃৎপিণ্ড নাই? হ্যাঁ, সাপের। তারপর ব্যতিক্রম যেগুলো রয়েছে, যেমন কেঁচো, এর হৃৎপিণ্ড নেই, না হাড় নাই। অমেরুদণ্ডের যে প্রাণীগুলো রয়েছে এগুলোর নাই।
তাহলে মাছের হৃৎপিণ্ড কয়টি? একটি। প্রকোষ্ঠ 3টি। এত উল্টা উল্টি করলে তো হইবেন। দেহের পাম্পিং মেশিন বলা হয় কাকে? হৃৎপিণ্ডের সংকোচনকে কি বলে? প্রসারণকে? সংকোচন প্রসারণ গড়ে প্রতি মিনিটে। 60-এর কম হওয়াকে? 60-এর কম হওয়াকে স্লো। 60 সেকেন্ডে কিন্তু 72 বার হয় এভারেজ, সেকেন্ডের থেকেও বেশি। 60-এর কম সেকেন্ডের থেকে কমে আসবে, এটাকে বলা হয়। 100 বেশি হওয়াকে? হৃৎপিণ্ডের শব্দ কত প্রকার? কি কি? স্বাভাবিক শব্দ কয়টি? অস্বাভাবিক শব্দ? সংকোচনের শব্দকে? প্রসারণের শব্দকে? হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ 3টি কার? হৃৎপিণ্ড 3টি করে কার? ভাঙর এবং দেখেন, এই যে সংকোচন, সারা দেহে রক্ত যায়। প্রসারণ, সারা দেহ থেকে রক্ত নিয়ে আসে, যায়, নিয়ে আসে। হৃৎপিণ্ড সংকুচিত হয় তখন সারা দেহে রক্ত পাঠিয়ে দেয়, অক্সিজেন যুক্ত রক্ত। প্রসারিত হয় সারা দেহ থেকে অপরিশোধিত রক্ত বা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে আসে, যায়, আসে, যায়, আসে, যায়, রক্ত পাঠাই দিচ্ছে, রক্ত নিয়ে আসছে। প্রতি মিনিটে করে কতবার? তাহলে পুরো হৃৎপিণ্ড জুড়ে শুধু রক্ত আর রক্ত, রক্ত পাঠিয়ে দেওয়া এবং রক্ত নিয়ে আসা, এই কাজটাই চলছে বুকের বাঁ পাশে 2 ফুসফুসের মাঝখানে যে পাম্পিং মেশিনটা রয়েছে, এটা তার কাজ। এই কাজটা সে করছে, রক্ত পাঠিয়ে দিচ্ছে, রক্ত নিয়ে আসছে, অক্সিজেন যুক্ত রক্ত পাঠিয়ে দিচ্ছে, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে আসছে। এটা আবার ফুসফুসের মাধ্যমে পরিশোধিত করে আবার সেটা দেহের মধ্যে পাঠিয়ে দিচ্ছে, সেটা ধমনির মাধ্যমে দেহকোষে পাঠিয়ে দিচ্ছে। তাহলে পাঠাচ্ছে, আনছে, পাঠাচ্ছে, আনছে। হৃৎপিণ্ড জুড়ে শুধু রক্ত আর রক্ত। আর অনেকেই বলে আমার হৃদয় জুড়ে শুধু তুমি, বলে না ইউ আর মাই হার্ট, হোয়াট ইজ দিস? হৃৎপিণ্ড জুড়ে শুধু রক্ত আর রক্ত। হ্যাঁ, তো বিজ্ঞানের ভাষায় কিন্তু হৃৎপিণ্ড জুড়ে অন্য কেউ নাই, মানে হৃদয় জুড়ে অন্য কেউ থাকার কথাই আছে না। হৃদয় জুড়ে শুধু কি? রক্ত আর রক্ত। এই হৃদয়ে কারো নাম লেখা আছে? জায়গা আছে, সুযোগ আছে? হৃদয়ে শুধু কি? রক্ত আর রক্ত। ভালো লাগা খারাপ লাগা এগুলোর বিষয় না, এখানকার বিষয় না, এটা মাথার বিষয়, এখানকার বিষয় না। এই এদিকে আলোচনা আছে আজকে, এখানেও আলোচনা হবে। তাহলে যদি বলতেই হয় কাউকে, বলা যেতে পারে আমার মস্তিষ্ক জুড়ে শুধু তুমি, বাট হৃৎপিণ্ড জুড়ে শুধু কি থাকে? রক্ত থাকে। এটা রক্তের ব্যাপার, এগুলো নিয়ে একটু মানে সতর্ক থাকতে হবে। পরিপাকতন্ত্র লিখবো, পরিপাকতন্ত্র। পরিপাকতন্ত্র আলোচনা ছিল শ্বসনতন্ত্র, শুরুতেই করেছি। এবার হবে কি? পরিপাকতন্ত্র। পরিপাকতন্ত্র অর্থাৎ পরিপাক কাজে নিয়োজিত হয়, খাদ্য হজমের যে বিষয়গুলো রয়েছে এগুলো নিয়ন্ত্রণ করে। তো এই পরিপাকতন্ত্র হচ্ছে, লিখবেন প্রথম বাক্য লিখবেন, মুখ থেকে পায়ু পর্যন্ত পরিপাক নালী বিদ্যমান। মুখ থেকে পায়ু পর্যন্ত, মুখ খাদ্যদ্রব্য যেদিক দিয়ে আমরা প্রবেশ করাই, আর পায়ু যেদিক দিয়ে পয়ঃপণ্য বের হয়ে যায়, তাহলে মুখ থেকে শুরু করে পায়ু পর্যন্ত পরিপাক নালী বিদ্যমান। মুখ থেকে শুরু করে পায়ু পর্যন্ত পরিপাক নালী বিদ্যমান। লেখা হয়েছে পরিপাক নালী যে বিষয়টা রয়েছে এটা মুখ থেকে পায়ু পর্যন্ত। পরবর্তীতে লিখবেন পরিপাক নালীর দৈর্ঘ্য 8 থেকে 10 মিটার। পরিপাক নালীর দৈর্ঘ্য হচ্ছে 8 থেকে 10 মিটার, অর্থাৎ মুখ থেকে পায়ু পর্যন্ত এই রাস্তাটা যে রয়েছে এর দৈর্ঘ্য হচ্ছে 8 থেকে 10 মিটার।
মুখ থেকে পায়ু পর্যন্ত পরিপাক নালী বিদ্যমান, আর এর দৈর্ঘ্য কত? 8 থেকে 10 মিটার। পরিপাক নালী যেটাকে আমরা বলছি, এর অন্যতম দুইটা অংশ, একটা হচ্ছে ক্ষুদ্রান্ত, একটা অংশ কি ক্ষুদ্রান্ত। এই ক্ষুদ্রান্ত নামক যে অংশটা রয়েছে এর দৈর্ঘ্য হচ্ছে 6 থেকে 7 মিটার। ক্ষুদ্রান্ত নামক যে অংশটা রয়েছে এর দৈর্ঘ্য হচ্ছে 6 থেকে 7 মিটার। আর এই পরিপাক নালীর অন্যতম আর একটা অংশ আছে বৃহদান্ত। বৃহদান্ত এর দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার। ক্ষুদ্রান্ত নামক যে অংশটি রয়েছে তার দৈর্ঘ্য 6 থেকে 7 মিটার, আর বৃহদান্ত নামক যে অংশটি রয়েছে এর দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার। মুখ থেকে পায়ু পর্যন্ত যে পরিপাক নালী রয়েছে, এই পরিপাক নালীর ভিতরেই পরিপাক নালীর সঙ্গে যুক্ত হচ্ছে দুইটা অংশ, একটা হচ্ছে ক্ষুদ্রান্ত আর একটা হচ্ছে বৃহদান্ত। ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য 6 থেকে 7 মিটার, আর বৃহদান্তের দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার। এই ক্ষুদ্রান্তের অন্যতম প্রধান অংশ তিনটা। ক্ষুদ্রান্তের প্রধান অংশ তিনটি। ক্ষুদ্রান্তের প্রধান অংশ তিনটি। ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম। ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম। আবার এই ডিওডেনাম, ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম এগুলো হচ্ছে ক্ষুদ্রান্তের অংশ। আর বৃহদান্তের প্রধান অংশ আছে তিনটি: সিকাম, কোলন, মলাশয়। ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম এগুলো ক্ষুদ্রান্তের অংশ, আর বৃহদান্তের অংশ হচ্ছে সিকাম, কোলন, মলাশয়। ক্ষুদ্রান্তের প্রধান অংশ তিনটি: ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম। আর বৃহদান্তের প্রধান অংশ তিনটি: সিকাম, কোলন, মলাশয়। সিকাম, কোলন, মলাশয় লেখা হয়েছে। তাহলে জেজুনাম কার অংশ? ক্ষুদ্রান্তের অংশ। আর কোলন কার অংশ? কোলন ক্যান্সার কিন্তু মারাত্মক আকার ধারণ করছে ইদানিং। ঠিক আছে, গত 5-7 বছরে কোলন ক্যান্সারের সংখ্যা বেড়ে যাচ্ছে। কোলন ক্যান্সার থেকে মানে বাঁচার অন্যতম একটা ওয়ে হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে পানি পান করতে হবে, রাস্তা ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, এই অভ্যাসটা করা উচিত। এটা অনেকগুলো সমস্যার সমাধান করে। অন্যতম সমস্যার সমাধান হচ্ছে কোলন ক্যান্সারের হাত থেকে নিজেকে রক্ষা করে। ওকে, ক্যান্সার মানেই হচ্ছে কোষের অস্বাভাবিক বৃদ্ধি। তো কোলন নামক রাস্তায় বিভিন্ন ধরনের কোষের সংখ্যা বৃদ্ধি পাওয়া বা হচ্ছে আক্রমণ হওয়া, ক্ষতি হওয়া, এই কারণেই হতে পারে। আমি মানে আমরা কিন্তু মানবদেহ নিয়ে পড়াশোনা করছি বলতে আমরা কিন্তু ডাক্তার না, এটা মাথায় রাখতে হবে। বুঝতে পারছেন? তো অনেক ব্যাপার আছে। ক্যান্সার মানেই হচ্ছে আমরা জানি হচ্ছে কোষের অস্বাভাবিক বৃদ্ধি। না, আমরা যারা মেডিকেলের বাইরে আছি, ক্যান্সারের যদি বা প্রকারভেদ, তার প্রকার আছে, এগুলো আলোচনা আছে আলাদা আলাদা। আচ্ছা, আলোচনায় আসি। দেখেন, কারণ এই মানে পড়তে পড়তে প্র্যাকটিস করতে করতে এগুলো আলোচনায় নিয়ে আসা যায়। এবার দেখি, আগে দেখেন পরে লিখবেন। মুখ, খাদ্যনালী, স্টোমাক, পাকস্থলী। ক্ষুদ্রান্ত, এই যেটা মোটা কিন্তু খাটো,
এই দেখেন ক্ষুদ্রান্ত বৃহদান্ত কত মিটার, আর ক্ষুদ্রান্ত লম্বা কিন্তু চিকন। নামকরণ করা হয়েছে লম্বা চিকনের উপর ভিত্তি করে, মোটা চিকনের উপর না। তাহলে যে বৃহদান্ত মোটা কিন্তু খাটো। পায়ু, মুখ থেকে পায়ু পর্যন্ত, মুখ থেকে পায়ু পর্যন্ত আপনার আমার ভিতরে এটা আছে, এই রাস্তাটা আছে। বাস্তবে দেখছেন? দেখেন নাই? আরে গরু 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 দেখেন নাই? গরু খাসি, গরু খাসি দেখছেন? খাসি গরু সেই টেস্ট, ভুড়ি ভুড়ি বট সেই টেস্ট, সেই টেস্ট অনেকের কাছেই আর কি। বুঝতে পারছেন? তাহলে এই হচ্ছে আমাদের যে আলোচনা করলাম, এগুলো দৃশ্যমান। তুলে নেন তাড়াতাড়ি, তুলে নেন তাড়াতাড়ি। তুলে নেন। ফুসফুসের ক্যান্সার কি কারণে হয়? অন্যতম কারণ হচ্ছে ধূমপান, লেখাই আছে সিগারেটের প্যাকেটে। আরো অনেক কারণ আছে, অন্যতম বলছি। বিভিন্ন আইটেমে অ্যাসপার্টিন নামে একটা জিনিস আছে। তারপর হচ্ছে বর্তমানে যে আপনার হাইব্রিড কিছু জিএমও টাইপের কিছু জিনিস বাজারে বিক্রি হয়, হচ্ছে কিছু জিনিস দেখবেন অনেক আলট্রা ফ্রেশ, মানে খুব বাইরে থেকে ফ্রেশ থাকে। এই জিনিসগুলো জেনেটিক্যালি মডিফাইড জিনিসগুলো এই ক্যান্সারের প্রভাবিত করে, যেমন কার্বাইড, ফরমালিন, এগুলো প্রভাবিত করে। ডান। ডান, ডান তো না? ওকে। পরিপাকতন্ত্রের সঙ্গে জড়িত অন্য একটা বিষয়, সেটা হচ্ছে জিহ্বা অর্থাৎ জিহ্বা। হেডিং করি। লিখি। লেখা হয়েছে। ওকে। দেহের পরীক্ষক বলে এই অঙ্গটিকে, দেহের পরীক্ষক, দেহের পরীক্ষক বলে। দেহের পরীক্ষক বলে। পাকস্থলী সম্পর্কে কি? পাকস্থলী এখনো আসে নাই, আসে আছে আছে আলোচনা আছে, বলবো, ওয়েট। লিখেছেন? ওকে। জিহ্বা সম্পর্কে লিখবেন স্বাদ কোরক বিদ্যমান, স্বাদ কোরক, স্বাদ কোরক বিদ্যমান। হ্যাঁ, স্বাদ গ্রহণকারী যে কোষগুলো রয়েছে এগুলোকে স্বাদ কোরক বলে। লিখবেন স্বাদ কোরক বিদ্যমান। আর একটু দেখাবো, সে তো চলে গেছে না? আছে, ওকে, একটু তাড়াতাড়ি লিখবেন। স্বাদ কোরক বিদ্যমান। লিখছি? ওকে, এবার লক্ষ্য করেন। জিহ্বার সামনের অংশ, এখানে মিষ্টি ও নোনতা স্বাদকোরক রয়েছে। মিষ্টি ও নোনতা স্বাদ গ্রহণকারী কোষ রয়েছে জিহ্বার সামনের অংশে। পিছনে তেতো স্বাদ গ্রহণকারী স্বাদকোরক রয়েছে। জিহ্বার দুই পাশে টক স্বাদ গ্রহণকারী স্বাদকোরক রয়েছে।
জিহ্বার মাঝখানে কোনো স্বাদকোরক নেই, জিহ্বার মাঝখানে কোনো স্বাদকোরক নেই। তাহলে জিহ্বার যে সামনের অংশ রয়েছে এখানে মিষ্টি ও নোনতা স্বাদকোরক রয়েছে, জিহ্বার পিছনের অংশে তেতো স্বাদ গ্রহণকারী কোষ অর্থাৎ তেতো স্বাদকোরক রয়েছে, দুই পাশে টক স্বাদকোরক রয়েছে, আর মাঝখানে কোনো স্বাদকোরক নেই। লিখে নেন। ডান। ওকে, সো স্লো, তাড়াতাড়ি। দাঁত, আতঙ্কিত হওয়ার কিছু নেই, দাঁত আঁকবো না, ঠিক আছে। লিখবেন দাঁত। দাঁত সম্পর্কে প্রথম বাক্য লিখবেন, মানুষের দুধ দাঁতের সংখ্যা, দুধ দাঁতের সংখ্যা 20টি। মানুষের দুধ দাঁতের সংখ্যা 20টি। মানুষের দুধ দাঁতের সংখ্যা 20টি। আব্দুল্লাহ কি, আলাউদ্দিন শারমিন স্যার আরেকবার বলেন। কি বলবো আরেকবার? জিহ্বা কি এত স্লো, তারপরেও? তাহলে কি লিখছেন? প্রাপ্তবয়স্ক মানুষের দাঁতের সংখ্যা 32টি। প্রাপ্তবয়স্ক মানুষের দাঁতের সংখ্যা 32টি। প্রাপ্তবয়স্ক মানুষের দাঁতের সংখ্যা 32টি। কয়টি? দাঁত 4 প্রকার। কত প্রকার? কর্তন, ছেদন, অগ্রপেশন, পেশন। কর্তন, ছেদন, অগ্রপেশন, পেশন। কর্তন, ছেদন, অগ্রপেশন, পেশন। কর্তন দাঁত 4 + 4 = 8টি। এভাবে লেখার কারণ উপরের চোয়ালে 4টি, নিচের চোয়ালে 4টি, এই হচ্ছে মোট 8টি। ছেদন দাঁত 2 + 2 = 4টি। অগ্রপেশন 4 + 4 = 8টি। পেশন 6 + 6 = 12টি। এই হচ্ছে মোট 32টি। হয়েছে? মানুষের দুধ দাঁতের সংখ্যা কয়টি? প্রাপ্তবয়স্ক মানুষের দাঁতের সংখ্যা। দাঁত প্রধানত কত প্রকার? কি কি? আবার বলেন। কর্তন দাঁত মোট কতটি? ছেদন, অগ্রপেশন, পেশন 12টি। ওকে।
ওকে, এই পেষণ দাঁতের যে 12টি দাঁত রয়েছে এর মধ্যে 4টি আবার আক্কেল দাঁত বলে, নাম শুনছেন? পেষণ দাঁতের 12টি দাঁতের মধ্যে 4টিকে বলা হয় আবার আক্কেল দাঁত। আক্কেল দাঁত যেগুলো, এগুলো মূলত পেষণ দাঁতেরই 4টি অংশ, 4টি নাম। পাকস্থলী, হেডিং করেন পাকস্থলী। পাকস্থলী সম্পর্কে লিখবেন খাদ্যনালী ও ক্ষুদ্রান্তের মাঝখানে অবস্থিত। 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 যে চিত্রটা অঙ্কন করেছেন দেখেন, খাদ্যনালী ও ক্ষুদ্রান্তের মাঝখানে যে থলের মতো অংশটা আছে ওইটাই হচ্ছে পাকস্থলী, দেখা যায়? তাহলে পাকস্থলী কোথায় অবস্থান করে? খাদ্যনালী এবং ক্ষুদ্রান্তের মাঝখানে। ওকে, এরপরে লিখব মুখ থেকে পাকস্থলী পর্যন্ত। মুখ থেকে পাকস্থলী পর্যন্ত শর্করা জাতীয় খাদ্য পরিপাক হয়। মুখ থেকে পাকস্থলী পর্যন্ত শর্করা জাতীয় খাদ্য পরিপাক হয়। মুখ থেকে পাকস্থলী পর্যন্ত শর্করা জাতীয় খাদ্য পরিপাক হয়। মুখ থেকে পাকস্থলী পর্যন্ত শর্করা জাতীয় খাদ্য পরিপাক হয়। লিখেছেন? ওই বাক্যে কমা দিয়ে লিখবেন, কমা দিয়ে লিখবেন সহায়তা, শর্করা জাতীয় খাদ্য পরিপাক হয়। শর্করা জাতীয় খাদ্য পরিপাক হয়, এটা লিখছেন? ওই বাক্যের শেষে কমা দিয়ে লিখবেন সহায়তা করে, সহায়তা করে টায়ালিন, মল্টেজ ইত্যাদি। এই টায়ালিন, মল্টেজ এগুলো হচ্ছে এনজাইমের নাম, এনজাইম। টায়ালিন, মল্টেজ এগুলো হচ্ছে এনজাইমের নাম যেগুলো শর্করা জাতীয় খাদ্য পরিপাকে সহায়তা করে। আর শর্করা জাতীয় খাদ্য পরিপাক হয় কোথায়? মুখ থেকে পাকস্থলী পর্যন্ত। টায়ালিন ও মল্টেজ এগুলো হচ্ছে এনজাইম, হরমোন, এনজাইম এগুলো হচ্ছে দেহের উপাদান। তো এরকম একটি উপাদান আছে এনজাইম, যেটা হচ্ছে শর্করা জাতীয় খাদ্য পরিপাকে সহায়তা করে। লেখা হয়েছে আমরা যে শর্করা জাতীয় খাদ্যগুলো খাই, অর্থাৎ চাল, ভাত, রুটি এগুলো যে খাই, শর্করা জাতীয় খাবার, এগুলো পরিপাক হতে মুখ থেকে পাকস্থলী পর্যন্ত এর মধ্যে এগুলো পরিপাক হয়ে যায়। আর এটা সহায়তা করে কে? টায়ালিন, মল্টেজ। এরপরে লিখবেন মল্টেজ, মল্টেজ। এরপরে লিখবেন পাকস্থলী থেকে ক্ষুদ্রান্ত পর্যন্ত। পাকস্থলী থেকে ক্ষুদ্রান্ত পর্যন্ত। চিত্র দেখলেই বুঝতে পারবেন বিষয়গুলো, চিত্রে কিন্তু আঁকাই আছে, রাস্তাগুলো বোঝাই যাচ্ছে। পাকস্থলী থেকে ক্ষুদ্রান্ত পর্যন্ত আমিষ জাতীয় খাদ্য পরিপাক হয়। আমিষ জাতীয় খাদ্য পরিপাক হয়। পাকস্থলী থেকে ক্ষুদ্রান্ত পর্যন্ত আমিষ জাতীয় খাদ্য পরিপাক হয়। পাকস্থলী থেকে ক্ষুদ্রান্ত পর্যন্ত আমিষ জাতীয় খাদ্য পরিপাক হয়। লিখেছি? লিখবেন সহায়তা করে, সহায়তা করে পেপসিন, ট্রিপসিন ইত্যাদি। পেপসিন, ট্রিপসিন ইত্যাদি। সহায়তা করে পেপসিন, ট্রিপসিন ইত্যাদি। এগুলো কিসের নাম? এনজাইমের নাম। উপরে লেখাই আছে, এগুলো হচ্ছে কিসের নাম? এনজাইমের নাম।
ওই লিখেন তাড়াতাড়ি। ওকে, আচ্ছা, এরপর পরবর্তী বাক্য লিখবেন ক্ষুদ্রান্তের ডিওডেনামে। ক্ষুদ্রান্তের ডিওডেনামে। ক্ষুদ্রান্তের ডিওডেনামে স্নেহ জাতীয় খাদ্য পরিপাক হয়। 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 স্নেহ বা চর্বি জাতীয় খাদ্য পরিপাক হয়। সহায়তা করে, সহায়তা করে লাইপেজ, ফসফোলাইপেজ। সহায়তা করে লাইপেজ, ফসফোলাইপেজ ইত্যাদি। সহায়তা করে লাইপেজ, ফসফোলাইপেজ ইত্যাদি। হ্যাঁ, লাইপেজ, ফসফোলাইপেজ ইত্যাদি। লেখা হয়েছে। তাহলে লাইপেজ, ফসফোলাইপেজ এগুলো কি ধরনের খাদ্য পরিপাকে সহায়তা করে? স্নেহ। টায়ালিন, শর্করা। পেপসিন, ট্রিপসিন কি ধরনের খাদ্যকে হজমে সহায়তা করে? আমিষ। আমিষ সহায়তা করে নিচের কোন এনজাইম? প্রশ্ন আসবে এইভাবে। আমিষ পরিপাক হয় কোথায়? প্রশ্ন হবে এইভাবে। শর্করা পরিপাক হয় কোথায়? প্রশ্ন হবে এইভাবে। লাইপেজ কি ধরনের খাদ্য পরিপাকে সহায়তা করে? টায়ালিন কি ধরনের খাদ্য পরিপাকে সহায়তা করে? প্রশ্ন আসার ধরন এরকম লেখা হয়েছে। ওকে, পাকস্থলী সম্পর্কে আমরা আরো তথ্য লিখব। লিখে নেন, লিখে নেন। পাকস্থলীর, পাকস্থলীর প্যারাইটাল কোষ থেকে লিখবেন। পাকস্থলীর প্যারাইটাল কোষ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নির্গত হয়, HCl। পাকস্থলীর প্যারাইটাল কোষ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নির্গত হয়। পাকস্থলীর মধ্যে প্যারাইটাল কোষ রয়েছে যেখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড নির্গত হয়। পাকস্থলীর প্যারাইটাল কোষ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নির্গত হয়, যা খাদ্য হজমে সহায়তা করে। লিখবেন যা খাদ্য হজমে সহায়তা করে, যা খাদ্য হজমে সহায়তা করে। পাকস্থলীর প্যারাইটাল কোষ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নির্গত হয়, যা খাদ্য হজমে সহায়তা করে। যা খাদ্য হজমে কি করে? সহায়তা করে। লিখেছেন? ওকে, এই যে আমাদের পাকস্থলীতে যে অ্যাসিডটা উৎপন্ন হয় তার নাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটা আমাদের খাদ্য হজমে সহায়তা করে। যদি কোনোভাবে এই অ্যাসিডের পরিমাণ স্বাভাবিকের থেকে বেড়ে যায় তখন আমরা সেই ঘটনাকে বলি অ্যাসিডিটি, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ স্বাভাবিকের থেকে বেড়ে গিয়েছে। আর বেড়ে যাওয়ার ফলে যেটা হয় অ্যাসিডিটি। আর অ্যাসিডিটি হলে আমরা যেটা খাই সেটা হচ্ছে অ্যান্টাসিড। যে ওষুধগুলো খাই অ্যান্টাসিড অর্থাৎ অ্যান্টি অ্যাসিড, অর্থাৎ ক্ষার ধর্মী ওষুধ। তো অ্যাসিড এবং ক্ষার, পাকস্থলীতে আছে অ্যাসিড, খাচ্ছি ক্ষার। অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে লবণ পানি হয়ে যায়, ব্যথা লাঘব হয়ে যায়। তাহলে পাকস্থলীতে খাদ্য হজমের সহায়তা করার জন্য একটা অ্যাসিড উৎপন্ন হয়, তার নাম কি? আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ স্বাভাবিকের থেকে বেড়ে গেলে সেই ঘটনাকে কি বলে? আর অ্যাসিডিটি হলে আমরা যে ওষুধটা খাই সেটা কি? অ্যান্টাসিড অর্থাৎ অ্যান্টি অ্যাসিড, অর্থাৎ এগুলো ক্ষার ধর্মী ওষুধ। এরপরে লিখবেন পাকস্থলীতে রেনিন নামক জারক রস দুগ্ধ জমাট বাঁধতে সহায়তা করে। পাকস্থলীতে রেনিন নামক জারক রস, পাকস্থলীতে রেনিন নামক জারক রস, রেনিন নামক জারক রস দুগ্ধ জমাট বাঁধতে সহায়তা করে। পাকস্থলীতে রেনিন নামক জারক রস দুগ্ধ জমাট বাঁধতে সহায়তা করে। পাকস্থলীতে রেনিন নামক জারক রস দুগ্ধ জমাট বাঁধতে সহায়তা করে।
পাকস্থলীতে রেনিন নামক জারক রস দুগ্ধ জমাট বাঁধতে সহায়তা করে। পাকস্থলীতে রেনিন নামক জারক রস দুগ্ধ জমাট বাঁধতে সহায়তা করে। রেনিন নামক জারক রস দুগ্ধ জমাট বাঁধতে সহায়তা করে, লেখা হয়েছে। ওকে, হেডিং করেন যকৃৎ। যাহাই যকৃৎ তাহাই লিভার তাহাই কলিজা, একই কথা কিন্তু। যকৃৎ যাহা, লিভারও তাহা, কলিজাও তাহা। এই একটা অঙ্গকেই আমরা তিনটা নামে ডাকি। হ্যাঁ, যাহাই যকৃৎ তাহাই লিভার তাহাই কি কলিজা। যকৃৎ সম্পর্কে তথ্য লিখবো আমরা। প্রথম তথ্য, পাকস্থলীর ডান পাশে অবস্থান করে। পাকস্থলীর ডান পাশে অবস্থান করে। পাকস্থলীর ডান পাশে অবস্থিত বা অবস্থান করে। লেখা হয়েছে। একে দেহের ল্যাব বলে, ল্যাব বা গবেষণাগার। একে দেহের ল্যাব বলে, ল্যাব। একে দেহের কি বলে? ল্যাব। লেখা হয়েছে। এরপরে লিখবো যকৃতের গাঠনিক ও কার্যকরী একক হেপাটোসাইট। যকৃতের গাঠনিক ও কার্যকরী একক হেপাটোসাইট। যকৃতের গাঠনিক ও কার্যকরী একক হেপাটোসাইট, অর্থাৎ গঠনগত দিক থেকে এবং কাজের দিক থেকে যে জিনিসটাকে একক ধরা হয় সেটা হচ্ছে হেপাটোসাইট। যকৃতের হেপাটোসাইট যকৃতের গাঠনিক ও কার্যকরী একক, লেখা হয়েছে। এরপরে লিখবো যকৃত গ্লিসন্স ক্যাপসুল। গ্লিসন্স ক্যাপসুল পর্দা দ্বারা আবৃত। যকৃত গ্লিসন্স ক্যাপসুল পর্দা দ্বারা আবৃত। হ্যাঁ, গ্লিসন্স। যকৃত গ্লিসন্স ক্যাপসুল পর্দা দ্বারা আবৃত। হ্যাঁ, যকৃত গ্লিসন্স ক্যাপসুল পর্দা দ্বারা আবৃত, লিখেছি। ওকে, এরপরে লিখবেন যকৃত সম্পর্কে এর পরবর্তী তথ্য লিখবেন। বিলিরুবিন তৈরি করে। বিলিরুবিন তৈরি করে। বিলিরুবিন হচ্ছে রক্তরসের একটি উপাদান, যেটা হলুদ বর্ণের রঞ্জক পদার্থ। জন্ডিস হলে যার পরিমাণ বেড়ে যায়, যেটা তৈরি হয় যকৃতে বা কলিজায়, যেটা হিমোগ্লোবিন ভেঙে তৈরি হয়। ওকে, প্রভাবিত করে। হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি। হেপাটাইটিস বি এর কারণে জন্ডিস হয়। জন্ডিস স্বাভাবিকের থেকে বিলিরুবিনের পরিমাণ দেহে বেড়ে যায়। জন্ডিস হলে বিলিরুবিনের পরিমাণ বেড়ে যায়, শুধু প্রস্রাব না, দেহের কালারটাও হলুদ হয়ে যায়, হয় না? তখন আমাদের দেহে যে স্বাভাবিক একটা বিলিরুবিনের পরিমাণ আছে, যেটা হচ্ছে 0.2 থেকে 1 মিলিগ্রাম পার ডেসিলিটার রক্তরসে যেটা থাকে, এর পরিমাণটা হচ্ছে স্বাভাবিকের থেকে বেড়ে যায়। অর্থাৎ জন্ডিস হলে এর পরিমাণটা বেড়ে যায়। বেড়ে গেলেই যে জন্ডিস হবে তা নয়, কিন্তু কথাটা একটু বুঝেন। জন্ডিস হলে বিলিরুবিনের পরিমাণ বেড়ে যায়, আর বিলিরুবিনের পরিমাণ বেড়ে গেলেই যে জন্ডিস হবে তা কিন্তু নয়। নর্মালি দেখবেন পানি কম পান করলে প্রস্রাবের রং হলুদ হয়ে যায়, তার মানে জন্ডিস হয়েছে, ব্যাপারটা এরকম। আচ্ছা, এর পরবর্তী বাক্য লিখবেন যকৃত সম্পর্কে। দেহের সবচেয়ে বড় গ্রন্থি। দেহের সবচেয়ে বড় গ্রন্থি। প্রশ্ন হবে, দেহের সবচেয়ে বড় গ্রন্থি বলা হয় কাকে? দেহের সবচেয়ে বড় গ্রন্থি। দেহের সবচেয়ে বড় গ্রন্থি, লেখা হয়েছে। এই বাক্যের শেষে তৃতীয় বন্ধনী দিয়ে লিখবেন
এই বাক্যের শেষে তৃতীয় বন্ধনী দিয়ে লিখবেন অঙ্গ ইকুয়াল ত্বক। অঙ্গ ইকুয়াল ত্বক। অর্থাৎ দেহের সবচেয়ে বড় অঙ্গ যদি হয় তখন হবে ত্বক। দেহের সবচেয়ে বড় অঙ্গ হলে হবে ত্বক, আর গ্রন্থি হলে হবে যকৃৎ। অঙ্গ হলে ত্বক, গ্রন্থি হলে যকৃৎ। লেখা হয়েছে। তাহলে যকৃৎ সম্পর্কে আমরা যা লিখেছি আরেকবার বলি। যকৃৎ হচ্ছে পাকস্থলীর ডান পাশে অবস্থিত, এটাকে দেহের ল্যাব বলা হয়। আর যকৃতের গাঠনিক ও কার্যকরী একক হেপাটোসাইট। যকৃৎ হচ্ছে গ্লিসন্স ক্যাপসুল নামক পর্দা দ্বারা আবৃত। যকৃতে তৈরি হয় বিলিরুবিন, যকৃতে বিলিরুবিন তৈরি হয়। আর হচ্ছে দেহের সবচেয়ে বড় গ্রন্থি বলা হয় যকৃৎকে। আর যদি বলা হয় দেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি, তখন হবে ত্বক। ওকে, লেখা হয়েছে। অনলাইনে যারা লিখেছেন ওকে কিনা এখন পর্যন্ত বলেন, ওকে কিনা বলেন। রেশম তন্ত্র হেডিং করেন। রেশম তন্ত্র লিখেছি। রেশম তন্ত্রের প্রধান অঙ্গ বৃক্ক। বাক্যটি লিখি। রেশম তন্ত্রের প্রধান অঙ্গ বৃক্ক। যাহাই বৃক্ক তাহাই কিন্তু কিডনি। যাহাই বৃক্ক তাহাই কিডনি, বাংলা এবং ইংলিশ। রেশম তন্ত্রের প্রধান অঙ্গ হচ্ছে বৃক্ক। লেখা হয়েছে। মেরুদণ্ডের দুই দিকে দুটি বৃক্ক বিদ্যমান। লিখবেন মেরুদণ্ডের দুই দিকে দুটি বৃক্ক বিদ্যমান। মেরুদণ্ডের দুই দিকে দুটি বৃক্ক বিদ্যমান। স্যার একদিনেই পড়ালে সব ভুলে যাব, কি করবেন? আপাতত লিখে নেন, যতটুকু মাথায় নেওয়া দরকার নেন, না পারলে পরে আস্তে আস্তে আয়ত্তে নেবেন। একদিনেই তো এতগুলো তথ্য মাথায় নিতে পারবেন না, বাট লিখে নেন। কি লিখেছি? মেরুদণ্ডের দুই দিকে দুটি বৃক্ক বিদ্যমান। ওকে, এরপরে লিখবেন বৃক্ককে দেহের ফিল্টার বলে। বৃক্ককে দেহের ফিল্টার বলে। সে মানে এই ধারাবাহিকতায় ক্লাস 1 ঘন্টা হলে ভালো হয় না? নাহিদ হাসান, তাহলে হচ্ছে মেরুদণ্ডের দুই দিকে দুটি বৃক্ক বিদ্যমান, আর বৃক্ককে দেহের কি বলে? ফিল্টার বলে। ওকে, এরপরে লিখবেন বৃক্কের গাঠনিক ও কার্যকরী একক নেফ্রন। বৃক্কের গাঠনিক ও কার্যকরী একক হচ্ছে নেফ্রন। বৃক্কের গাঠনিক ও কার্যকরী একক নেফ্রন। বৃক্কের গাঠনিক ও কার্যকরী একক নেফ্রন। লিখেছেন? বৃক্কের গাঠনিক ও কার্যকরী একক কি? নেফ্রন। লিখবেন বৃক্ক রেনাল ক্যাপসুল পর্দা দ্বারা আবৃত। বৃক্ক রেনাল ক্যাপসুল পর্দা দ্বারা আবৃত। বৃক্ক যে পর্দা দ্বারা আবৃত সেটার নাম হচ্ছে রেনাল ক্যাপসুল। বৃক্ক যে পর্দা দ্বারা আবৃত, পর্দার নাম কি? রেনাল ক্যাপসুল পর্দা দ্বারা আবৃত। তাহলে রেচনতন্ত্র যেটাকে বলছি আমরা, তো এর প্রধান অঙ্গ বৃক্ক, আর বৃক্ক প্রধানত হচ্ছে দুইটি, আর একে দেহের হচ্ছে ফিল্টার বলে। আর হচ্ছে রেচনতন্ত্রের
অর্থাৎ বৃক্ষের গাঠনিক ও কার্যকরী একক হচ্ছে নেফ্রন, আর হচ্ছে বৃক্ক রেনাল ক্যাপসুল পর্দা দ্বারা আবৃত। এরপরে লিখবেন মূত্র উৎপাদন ও রক্ত পরিশোধন করে। মূত্র উৎপাদন ও রক্ত পরিশোধন করে। লিখবেন মূত্র উৎপাদন ও রক্ত পরিশোধন করে। মূত্র উৎপাদন ও রক্ত পরিশোধন করে। মূত্র উৎপাদন ও রক্ত পরিশোধন করে। পরিশোধন মানে পরিষ্কার, ওয়ান কাইন্ড অফ পরিষ্কার। রক্তের মধ্যে যে বর্জ্যগুলো রয়েছে, কঙ্কাল তন্ত্র, লিখবো কঙ্কাল তন্ত্র। কঙ্কাল তন্ত্র। কঙ্কাল তন্ত্র সম্পর্কে লিখবেন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে অস্থির সংখ্যা, অস্থি মানে হাড়, অস্থির সংখ্যা 206টি। প্রাপ্তবয়স্ক মানুষের অস্থির সংখ্যা 206টি। প্রাপ্তবয়স্ক মানুষের অস্থির সংখ্যা 206টি। এখনই টায়ার্ড হয়ে গেছে মারিয়া, আর কত লিখবো? অল্প লেখালে ভালো হইতো নাকি? বিপদ, কেউ বেশি চায়, কেউ অল্প চায়। তো ম্যাক্সিমাম রিভিউ একটু মানে চাপ খাইতেছে, তো আজকে কমায়। কম? হ্যাঁ, আজকে একটু কম দিলে হয়, কারণ সবাই তারা মানে লেকচারের পর একটু প্যাটার্ন বসে আছে। কিন্তু কমে তো কাজ হয় না, বুঝতে পারছেন? কম দেয়া যায় কিন্তু কমে তো কাজ হয় না, আর ঝুঁকি বেশি, ঝুঁকি বেশি হয়। কম দিলে ঝুঁকিটা বেশি হয়ে যায়। অনেক পড়তে হবে, আপনি অনেক টাকা বেতন পাবেন, অনেক বছর ধরে পাবেন, এগুলো তো বিষয় আছে, তাই না? এমন তো না 5 বছর চাকরি করার পর আর বেতন নেবেন না। বেতনের সময় তো আবার আন্দোলনও করবেন, বেতন বাড়াইতে হবে। এই ব্যাপার স্যাপার আছে না, কতগুলো টাকা দেবে আপনাকে সরকার সারা জীবনে, একটু পড়াশোনা করা লাগবে না? অল্পতে তো হবে না মনে হয়, হয় অল্পতে? হয় অল্পতে? কখনোই হয় না, সম্ভব না। অনেক জানতে হবে, অনেক পড়তে। এখন পর্যন্ত যে তথ্যগুলো লিখলেন, কোন তথ্যটা কি মনে হয়েছে যেগুলো ইম্পর্টেন্ট নয়? এর মধ্যে 50% তথ্য আছে বিগত বছর বিভিন্ন জায়গায় আসা, বুঝতে পারছেন? ইভেন অ্যাডমিশনেও আসা, অ্যাডমিশন যেগুলো সাজানো হয়েছে সুন্দর করে। কালেক্ট করে দিলেও কিন্তু পড়াটা একটু কম হবে। এই কালেক্ট করে তো দেয়া হচ্ছে, কারণ আপনি তো সব একসাথে দিয়ে দিবেন, সেজন্য সবাই চাপটা হয়ে গেছে। আরো অনেক চ্যাপ্টার হইতে হবে, বুঝতে পারছেন? কি এমন চ্যাপ্টার এখন হয়েছে, আরো অনেক চ্যাপ্টার হইতে হবে। এই মাঠে যদি আসতে চান তাহলে খেলতে হবে, বুঝতে পারছেন? দর্শক সারিতে থেকে একটু খেলবেন, একটু বসবেন, হবে না। এই মাঠ প্লেয়ারের জন্য, অনেক বড় বড় মাল বসে আছে খেলার জন্য, বুঝতে পারছেন? ছোটখাটো চিন্তা ভাবনা করা যাবে না। আপনার সাথে অনেক ভালো ভালো প্লেয়ার, বুঝতে পারছেন কাদের কথা বলছি, তারা খেলবে। তো অল্প পরে অল্প জেনে শর্টকাটে এক ফাইলে যথেষ্ট, কিছু কিছু বিজ্ঞাপন আছে না, আছে না এরকম? এখনো হইবে না, হবে না। অনেক কিছু নিতে হবে, লোড নিতে হবে অনেক কিছু। হুম। এত চোখ, আবার চোখ লাগে আপনার? হুম, কি? চোখ সম্পর্কে আলাদা আলোচনা আছে, চোখ আছে, কান আছে, এগুলো হচ্ছে আলোচনায় আবার আছে, বুঝতে পারছেন?
না বিশ্রাম, ওদের কমেন্ট পড়ছি আর কি, একজন একটা মন্তব্য করছে, এগুলো পড়ছি। ওকে, তাহলে মানবদেহে মোট অস্থির সংখ্যা কয়টি? অস্থি মানে হচ্ছে হাড়, অস্থি মানে কি সব, তাহলে হাড় হচ্ছে 206টি। এরপরে লিখবেন সবচেয়ে বড় অস্থি ফিমার, এটা পায়ে অবস্থিত। সবচেয়ে বড় অস্থি ফিমার, যেটা পায়ে অবস্থিত। আর সবচেয়ে ছোট অস্থি হচ্ছে স্টেপিস, যেটা কানে অবস্থিত। সবচেয়ে বড় অস্থি হচ্ছে ফিমার, যেটা পায়ে অবস্থিত। সবচেয়ে ছোট অস্থি হচ্ছে স্টেপিস, যেটা কানে অবস্থিত। স্টেপিস। সবচেয়ে বড় অস্থি বা হাড়ের নাম কি? ফিমার, এই যে পা এখানে আছে। আর স্টেপিস কানে, মধ্যকর্ণে অবস্থিত। এটা লেখা হয়েছে। ওকে, এরপরে লিখবেন অস্থিকে অস্থির সঙ্গে যুক্ত করে লিগামেন্ট। হাড়কে হাড়ের সঙ্গে সংযোগ ঘটায় হচ্ছে লিগামেন্ট। অস্থিকে অস্থির সঙ্গে যুক্ত করে লিগামেন্ট। অস্থিকে অস্থির সঙ্গে যুক্ত করে লিগামেন্ট। অস্থিকে অস্থির সঙ্গে যুক্ত করে কি? আর অস্থিকে মাংসপেশির সঙ্গে যুক্ত করে টেন্ডন। অস্থিকে মাংসপেশির সঙ্গে যুক্ত করে টেন্ডন। অস্থিকে মাংসপেশির সঙ্গে যুক্ত করে হচ্ছে টেন্ডন। যদি বলে হাড় হাড়ের মধ্যে সংযোগ ঘটায় কে? লিগামেন্ট। আর হাড় এবং মাংসের মধ্যে সংযোগ ঘটায় কে? টেন্ডন। লেখা হয়েছে। লিখবেন মানবদেহের কশেরুকা। কশেরুকা মানে মেরুদণ্ডের ক্ষুদ্র ক্ষুদ্র হাড়। কশেরুকা মোট 33টি। কশেরুকা হচ্ছে মোট কয়টি? 33টি। কশেরুকা হচ্ছে মেরুদণ্ডের যে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র হাড়গুলো রয়েছে, এগুলোকে কশেরুকা বলে। এটা হচ্ছে 33টি। মানবদেহের মোট কশেরুকা কয়টি? 33টি। তাহলে প্রাপ্তবয়স্ক মানুষের অস্থির সংখ্যা বা হাড়ের সংখ্যা কয়টি? সবচেয়ে বড় হাড়ের নাম কোথায় অবস্থিত? সবচেয়ে ছোট হাড় কোথায়? অস্থিকে অস্থির সঙ্গে যুক্ত করে, অস্থিকে মাংসপেশির সঙ্গে যুক্ত করে। মোট কশেরুকা কতটি? ওকে, লিখবেন স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্র, হ্যাঁ 326টা থাকে। হ্যাঁ লিখে নেন, এটাও লিখে নেন। শিশুদের হাড়ের সংখ্যা 326টি। লিখে নেন, আগের টপিকে এটা তথ্য লিখে নেন। শিশুদের হাড়ের সংখ্যা 326টি। আর কশেরুকা হচ্ছে মেরুদণ্ডের ক্ষুদ্র হাড়। হ্যাঁ, আর শিশুদের অস্থির সংখ্যা কয়টি? 326টি। 326টি। এবার হেডিং করেন স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্র। আচ্ছা, ওই অস্থির যে জায়গায় লিখলাম না, এর আগে যে বিষয়টা লিখলাম, ওখানে আরেকটা তথ্য লিখে নেন, যে হচ্ছে অস্থির পর্দার নাম পেরিঅস্টিয়াম। অস্থি যে পর্দা দ্বারা আবৃত থাকে, এর নাম হচ্ছে পেরিঅস্টিয়াম। অস্থি পেরিঅস্টিয়াম পর্দা দ্বারা আবৃত। ওই কঙ্কাল তন্ত্রে লিখে রাখেন, অস্থি পেরিঅস্টিয়াম পর্দা দ্বারা আবৃত। পেরিঅস্টিয়াম, পেরিঅস্টিয়াম পর্দা দ্বারা আবৃত। অন্যতম সমস্যা হচ্ছে যারা হচ্ছে সায়েন্স পড়েনি, হ্যাঁ, মানে হচ্ছে ওই শব্দগুলো বানানগুলো কঠিন লাগতেছে, তো ওই জন্য কঠিন কঠিন মনে হচ্ছে তাদের ক্ষেত্রে। তাহলে অস্থি যে পর্দা দ্বারা আবৃত, তার নাম কি? পেরিঅস্টিয়াম। তাহলে আমরা স্নায়ুতন্ত্র সম্পর্কে এবার তথ্য লিখব। স্নায়ুতন্ত্র কেন? আমার বাসায় একটু দূরে, মানে যেতে চাই। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। স্নায়ুতন্ত্রের প্রধান অঙ্গ হচ্ছে মস্তিষ্ক। লিখবেন স্নায়ুতন্ত্রের প্রধান অঙ্গ হচ্ছে মস্তিষ্ক। স্নায়ুতন্ত্রের প্রধান অঙ্গ হচ্ছে মস্তিষ্ক বা ব্রেইন বা ঘিলু। স্নায়ুতন্ত্রের প্রধান অঙ্গ মস্তিষ্ক। যাবেন না? এটা নোট ডাউন করে। স্নায়ুতন্ত্রের প্রধান অঙ্গ কি? মস্তিষ্ক। ওকে, এরপরে লিখবেন
মস্তিষ্কের গাঠনিক ও কার্যকরী একক নিউরন। 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 মস্তিষ্কের গাঠনিক ও কার্যকরী একক কি? নিউরন। এরপরে লিখবেন মস্তিষ্ক মেনিনজিস পর্দা দ্বারা আবৃত। মস্তিষ্ক মেনিনজিস পর্দা দ্বারা আবৃত। মেনিনজিস মস্তিষ্কের গাঠনিক ও কার্যকরী একক। মস্তিষ্কের গাঠনিক ও কার্যকরী একক হচ্ছে নিউরন, আর মস্তিষ্ক মেনিনজিস পর্দা দ্বারা আবৃত। তাহলে মস্তিষ্ক যে পর্দা দ্বারা আবৃত তার নাম কি? মেনিনজিস। ওকে, এরপরে লিখবেন মস্তিষ্কের ভর 1.36 কেজি। হ্যাঁ, মস্তিষ্কের ভর 1.36 বা 1.40 কেজি। আরে ওজন না, ভর। ওজন আলাদা জিনিস, ভর আলাদা জিনিস। মস্তিষ্ক, তবে যেটা আপনি ওজন মনে করতেছেন ওইটাই, কিন্তু মূলত ওটা হবে ভর, কারণ ভরের একক কেজি আর ওজনের একক নিউটন। আমরা ভুল বলি, এই তোমার ওজন কত বলি না, সে কি বলবেন নিউটন, সে তো বলে 60 কেজি, আর কেজি মানে তো ভর, এটা তো ভরের একক। তাহলে বলা উচিত তোমার ভর কত, এভাবে বলা উচিত, আপনার ভর কত। বাট আমরা বলি আপনার ওজন কত, যেটা ভুল বলা হয়, কারণ ওজনের একক কি? নিউটন, আর ভরের একক। পরবর্তী বাক্য লিখবো, পরবর্তী বাক্য লিখবো মস্তিষ্কের করটিতে। লিখবেন মস্তিষ্ক করটিতে অবস্থান করে। মস্তিষ্ক করটিতে, করটি, ইংলিশটাই করটি, বাংলাটাও করটি। করটি, হ্যাঁ খুলি, যেটা খুলি, খুলি, হ্যাঁ এটা বলা যায়, হ্যাঁ করটি। মস্তিষ্ক করটিতে অবস্থান করে। লিখবেন করটিতে হাড়ের সংখ্যা 29টি। করটিতে হাড়ের সংখ্যা হচ্ছে 29টি। করটিতে হাড়ের সংখ্যা হচ্ছে 29টি। কশেরুকার সংখ্যা লিখছি 33টি। হ্যাঁ, আর করটি লিখলাম, করটিতে হাড়ের সংখ্যা কয়টি? ওকে, এই দেখেন মস্তিষ্কের কিছু কাজ আছে, আমরা এখন এগুলো আলোচনা করব। মস্তিষ্ককে হেডিং করে লিখবো মস্তিষ্ক, লিখবেন না আপনারা আগে দেখেন। মস্তিষ্কের প্রধান অংশ 3টা: অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। অগ্র, মধ্য, পশ্চাৎ। অগ্র, মধ্য, আর একটা হচ্ছে পশ্চাৎ। মস্তিষ্কের প্রধান অংশ 3টি: অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, আর একটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। অগ্র মস্তিষ্ক বা এটাকে বলে ফোর ব্রেন, ফোর ব্রেন। মধ্য মস্তিষ্ক বা এটাকে বলে মিড ব্রেন, মিড। আর পশ্চাৎ মস্তিষ্ক বা এটাকে বলে হাইন্ড ব্রেন, হাইন্ড। ফোর ব্রেন, মিড ব্রেন, হাইন্ড ব্রেন। অগ্র মস্তিষ্ক, তাহলে অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, একটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। লেখা হয়েছে মস্তিষ্কের অন্যতম প্রধান অংশ কয়টি? লিখে নেন। অগ্র, মধ্য, আর একটা হচ্ছে পশ্চাৎ। লক্ষ্য করি, এই যে অগ্র মস্তিষ্ক রয়েছে, অর্থাৎ মস্তিষ্কের যে সামনের অংশটি রয়েছে, এর প্রধান অংশ 3টি: সেরিব্রাম, সেরিব্রাম, সেরিব্রাম,
থ্যালামাস, আর একটা হচ্ছে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস, সেরিব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। অগ্র মস্তিষ্ক বা ফোর ব্রেন যেটা, এর প্রধান অংশ হচ্ছে তিনটি, সেরিব্রাম, থ্যালামাস আর একটা হচ্ছে হাইপোথ্যালামাস। লেখা হয়েছে এই সেরিব্রাম নামক যে অংশটি রয়েছে মস্তিষ্কের, এ কি করে? এ চাপ, তাপ, চিন্তা, আনন্দ, স্মৃতি এগুলো নিয়ন্ত্রণ করে। সেরিব্রাম নামক অংশটি চাপ, তাপ, চিন্তা, আনন্দ, স্মৃতি এগুলো নিয়ন্ত্রণ করে। পরীক্ষা প্রশ্ন হয় চিন্তার সঙ্গে মস্তিষ্কের কোন অংশের সম্পর্ক রয়েছে, সেটা হচ্ছে সেরিব্রাম। থ্যালামাস নামক যে অংশটি আছে এটা হচ্ছে লজ্জা এবং ক্রোধ নিয়ন্ত্রণ করে, লজ্জা এবং ক্রোধ নিয়ন্ত্রণ করে। হাইপোথ্যালামাস নামক অংশটি যেটা আছে এটা ক্ষুধা, তৃষ্ণা, ঘুম, ঘৃণা, ভালোবাসা এগুলো নিয়ন্ত্রণ করে। এছাড়াও হাইপোথ্যালামাস দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। তাহলে চাপ, তাপ, চিন্তা, আনন্দ, স্মৃতি নিয়ন্ত্রণ করে সেরিব্রাম, আর লজ্জা, ক্রোধ নিয়ন্ত্রণ করে থ্যালামাস। আর হাইপোথ্যালামাস যে বিষয়টা রয়েছে এটা নিয়ন্ত্রণ করে ক্ষুধা, তৃষ্ণা, ঘুম, ঘৃণা, ভালোবাসা। এছাড়াও এটা দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। ওকে, থ্যালামাস হচ্ছে লজ্জা, ক্রোধ। হাইপোথ্যালামাস নামক যে অংশটি আছে এটা তৃষ্ণা, ঘুম, ঘৃণা, ভালোবাসা এগুলো নিয়ন্ত্রণ করে। আচ্ছা শেষ করবো, হ্যাঁ খুব তাড়াতাড়ি শেষ করবো। এই যে সেরিব্রাম নামক যে অংশটি আছে এটা হচ্ছে সেরিব্রাল দ্বারা গঠিত, অর্থাৎ সেরিব্রামের ভিতরে বাম সেরিব্রাল এবং ডান সেরিব্রাল আছে। অপশনে এই জন্য সেরিব্রামও থাকতে পারে, সেরিব্রালও থাকতে পারে, সেরিব্রামও থাকতে পারে, সেরিব্রালও থাকতে পারে, একই বিষয়। সেরিব্রাল দ্বারাই গঠিত। আচ্ছা, এরপরে মধ্য মস্তিষ্ক যেটা আছে এটা দর্শন এবং শ্রবণ নিয়ন্ত্রণ করে। দর্শন এবং শ্রবণ অর্থাৎ দেখা এবং শোনা যে বিষয়টা এটা নিয়ন্ত্রণ করে। দর্শন এবং শ্রবণ নিয়ন্ত্রণ করে মধ্য মস্তিষ্ক। দর্শন এবং শ্রবণ এটা নিয়ন্ত্রণ করে মধ্য মস্তিষ্ক। এরপরে আছে পশ্চাৎ মস্তিষ্ক বা হাইন্ড ব্রেন যেটাকে বলি। এই পশ্চাৎ মস্তিষ্কের প্রধান অংশ আবার তিনটা: সেরিবেলাম, পন্স, মেডুলা অবল্যাঙ্গটা। সেরিবেলাম, পন্স, মেডুলা অবল্যাঙ্গটা। সেরিবেলাম, সেরিবেলাম, পন্স, মেডুলা অবল্যাঙ্গটা। এই যে কমেন্ট গুলো করার সময় পান কি? স্যার কোন বিষয়ে ক্লাস হচ্ছে, স্যার এই ক্লাসটি কত নাম্বার লেকচার, এগুলো সময় পান কিভাবে? আপনার কি লেখেন না সময়? বুঝি না। না দরকার নাই আর এসি দেয়ার, বুঝো না, সিদ্ধ হয়ে গেছে। তাহলে পশ্চাৎ মস্তিষ্ক বা হাইন্ড ব্রেন যেটা রয়েছে, এই সেরিবেলাম নামক যে মস্তিষ্কের অংশটি রয়েছে,
এটি হচ্ছে দেহের ভারসাম্য বজায় রাখে, দেহের ভারসাম্য বজায় রাখে। আর পন্স নামক অংশটিকে মস্তিষ্কের সমন্বয়কারী বলা হয়, এই সেই সমন্বয়ক। বা সমন্বয়কারী, এখানেও সমন্বয়ক আছে, একে মস্তিষ্কের সমন্বয়ক বা সমন্বয়কারী বলা হয়। আর মেডুলা অবলাঙ্গটা, এটি হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে এবং পরিপাক নিয়ন্ত্রণ করে। প্রশ্ন হবে, হৃদস্পন্দন নিয়ন্ত্রণ কেন্দ্র কোথায় অবস্থিত? মেডুলা অবলাঙ্গটা, পরীক্ষায় আসছে এটা। হৃদস্পন্দন নিয়ন্ত্রণ কেন্দ্র অবস্থিত, অর্থাৎ আমাদের দেহের যাবতীয় অংশ কিন্তু মস্তিষ্ক থেকেই নিয়ন্ত্রিত হয়। সেখান থেকেই সে যেভাবে বলে আমরা সেভাবেই চলি। এই যে বসে আছেন, সে বলছে এটা বসে থাকার সময়, বসে থাকো, মানে আপনি যদি হঠাৎ করে ওঠেন আর বসেন, তার মানে বুঝতে হবে মস্তিষ্কের সাথে ঝামেলা আছে, বুঝলেন না? আর পরান দীর্ঘ সময় এনার্জি আছে, এটা কোনো হইলে? একই সাথে ঢুকছেন রুমে, কেউ কম খায় কেউ বেশি খায়, ঝামেলা না? মস্তিষ্কের প্রধান অংশ কয়টি? মস্তিষ্ক কত প্রকার? 3 প্রকার মস্তিষ্ক। অংশ 3টা, প্রকার না। মস্তিষ্ক কত? 3 প্রকার, অংশ 3টি। অগ্র, মধ্য, সামনে, মাঝে, পিছনে। সামনের যে মস্তিষ্কের অংশটুকু রয়েছে এটাকে আবার 3টা ভাগে ভাগ করা হয়েছে। সেটা হচ্ছে সেরিব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। সেরিব্রাম নামক যে অংশটি আছে এটা চাপ, তাপ, চিন্তা, আনন্দ, স্মৃতি এগুলো নিয়ন্ত্রণ করে। থ্যালামাস নামক যে অংশটি আছে এটা লজ্জা এবং ক্রোধ নিয়ন্ত্রণ করে। হাইপোথ্যালামাস নামক যে অংশটি আছে এটা ক্ষুধা, তৃষ্ণা, ঘুম, ঘৃণা, ভালোবাসা এগুলো নিয়ন্ত্রণ করে। এছাড়াও হ্যাঁ হ্যাঁ, এই যে মাথা থেকেই। আরে মস্তিষ্ক কি আপনার সামনে থাকে? মস্তিষ্ক এই জায়গায় থাকে, এই জায়গায়, এইটুকু। মস্তিষ্ক আপনার সামনে থাকে? মস্তিষ্ক তো পিছনে থাকে, এই জায়গায়। পিছনে অবস্থান করে, পিছনের যে জায়গাটা আছে ওটাকেই আবার 3টা ভাগে ভাগ করা হয়েছে। কপালে তো আর মস্তিষ্ক থাকে না। ঠান্ডা গরমের অনুভূতি যে আছে, তাপ, সেটা মূলত ফিলিংসটা দেয় সেরিব্রাম। আর দেহের যে আমাদের একটা তাপমাত্রা রয়েছে যেটা বেড়ে গেলে আমরা বলি জ্বর হয়েছে, এটা নিয়ন্ত্রণ করা হচ্ছে হাইপোথ্যালামাস। যাদের একটু লজ্জা কম, সমস্যা কোথায়? থ্যালামাসে। কারো আবার দর্শনে ঝামেলা আছে, দর্শন, শ্রবণ এগুলো ঝামেলা আছে, খারাপ জিনিস দেখতে ভালো লাগে তার, হ্যাঁ, তারপর হচ্ছে খারাপ জিনিস শুনতে তার ভালো লাগে, তার মানে তার সমস্যা কোথায়? মধ্য মস্তিষ্কে তার ঝামেলা চলছে। এবং সেরিবেলাম দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। দেহের ভারসাম্য, কোনটার সময় কি করা লাগবে এগুলো নিয়ন্ত্রণ করে সে হচ্ছে সেরিবেলাম। কখন কি করা উচিত, জোকস বললে হাসা, জোকস শুনলে হাসা উচিত, বুঝলেন নাই? হ্যাঁ, খারাপ জায়গায় গেলে বলতে হচ্ছে করুণ একটা জায়গায় গেলে কান্না করা উচিত। এখন করুণ জায়গায় গিয়ে যদি হাসাহাসি করে তার মধ্যে তার দেহের ভারসাম্য ঠিক নাই, বুঝলেন নাই? বাঘ দেখে সে যদি না দৌড়ায়, উল্টা বাঘের পিছনে দৌড়ায়, তার মানে ঝামেলা আছে ওখানে। হ্যাঁ, ওখানে ঝামেলা আছে। এরপরে সমন্বয় করি, মস্তিষ্কের একটা অংশের সাথে আরেকটা অংশের সমন্বয় ঘটায়, হ্যাঁ, ব্যালেন্স করে হচ্ছে পন্স। আর আমাদের হার্টবিট নিয়ন্ত্রণ কেন্দ্র হচ্ছে মেডুলা অবলাঙ্গটা, এবং পরিপাক নিয়ন্ত্রণ হয় সেখান থেকে। হ্যাঁ, ওকে, আজকের আলোচনা আমাদের এ পর্যন্তই, ঠিক আছে? তবে শেষ হইয়াও হইল না শেষ, আরো আছে আলাদা লেকচারে, যেমন রক্ত, আর মানে ফুল সময় রক্ত নিয়ে আলোচনা হবে, শুধু রক্ত। হ্যাঁ, তো অনলাইনে যারা যুক্ত ছিলেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আজকে এ পর্যন্তই।
So,